আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের তৃতীয় ক্লাস সমন্বয় ও নিয়ন্ত্রণে, তাই না? তৃতীয়তম। আজকে আমরা মস্তিষ্কের লম্বচ্ছেদটা আঁকবো। এটা পরীক্ষায় সৃজনশীল হিসেবে আসে। লম্বচ্ছেদ যখন বলবে শুধু লম্বচ্ছেদই, চিহ্নিত চিত্র সহ, হ্যাঁ? তখন চিহ্নিত চিত্র সহ রাখলে এটাই হয়ে গেল ফুল মার্ক আর কি, হ্যাঁ? তো তাহলে দেখো আমরা মস্তিষ্কের লম্বচ্ছেদ আঁকার জন্য কি কি করব আর কি। প্রথমে আমরা কর্পাস ক্যালোসাম এটা আঁকবো, পরে আমি বাংলাগুলো বলে দিচ্ছি, আগে এটা আঁকবো। প্রথমে খাতাতে দেখো উপরের দিকে জায়গা রাখতে হবে কিন্তু, হ্যাঁ, একবারে মাথার উপর থেকে করবা না। প্রথমে আঁকবো আমরা কর্পাস ক্যালোসাম। প্রথমে কর্পাস ক্যালোসাম আঁকবো। প্রথমে এটা আঁকবো, কর্পাস ক্যালোসাম আঁকবো। তারপরে কর্পাস ক্যালোসাম আঁকা শেষ করো। সবাই আঁকো, কোনটা পরীক্ষা আসতে হবে আগে একটু আঁকো সবাই। তারপর এর সাথে একটা গ্রন্থি যার নাম হলো থ্যালামাস। থ্যালামাস গ্রন্থি, এটা একটা গ্রন্থি, থ্যালামাস গ্রন্থি। এর নিচে আরেকটা কিভাবে করে এটুকু আগে আমি যেটুকু আঁকলাম শেষ করব। শেষ করে দেবে মনে চায় না, পুরা সাথে কথা মনে করে এখানে একটা গ্রন্থি আছে, এবার দেখো এইখান থেকে গ্রন্থি এই পর্যন্ত করে শেষ করে সবাই। ঠান্ডা লাগছে কি? ঠিক ঠিক, ঠান্ডা লাগলে বলো, হ্যাঁ। এটুকু আঁকা হয়ে গেলে এবার দেখো, এবার হচ্ছে এখানে একটা অংশ আঁকবো, ঢেউ খেলানো, একটু বড় করে। তারপরে এটুকু বড়। কি মস্তিষ্কের কিছু প্রবলেম বুঝলাম না।
এগুলো কি জাইরি না? হ্যাঁ, একটা জাইরি আর একটা জাইরি ফিশার, হালকা বা ফিশার। হ্যাঁ, সালকি। শেষ করো এটা। আর আপনার সমস্যা হলে আমাকে বলো। বি হয়ে গেছে না? কারো কারো হয়ে গেছে, কারো কারো এখনো হয়নি। রাখো। What is this? এগুলো কি? আমি তো আমি টাকাই নাই। ও ছেড়ে পেলামই আঁকাই। মেলা দিনে আবার বেশি কি? রিমি কি হলো রিমি এমন এবার কথা চিহ্নিত করো। তাহলে এটা হচ্ছে সেরেব্রাম। এটা সবথেকে বড়। সেরেব্রাম ল্যাটিন শব্দ, এর বাংলা অর্থ মস্তিষ্ক বা ব্রেইন। হ্যাঁ, কারণ এটাই হলো সবথেকে বড়, 80% জায়গায় এটা জুড়েই থাকে। যেন এটাকে বলা হয় গুরু মস্তিষ্ক বা বড় মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক বা বড় মস্তিষ্ক বলা হয়। তো আমরা জানি সেরেব্রামে দুইটা অংশ থাকে। হ্যাঁ, সেরেব্রাম চিহ্নিত করার সময় এটা দরকার নাই, কিন্তু হলো যে এমনি যে ডান সেরেব্রাম হেমিস্ফিয়ার আর বাম সেরেব্রাম ডান হেমিস্ফিয়ার। সেরেব্রাল হেমিস্ফিয়ার, আর বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার। মোটামুটি একটা হলো। আচ্ছা, এটার নাম হলো কর্পাস ক্যালসাম ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম, এটা তো জানি থ্যালামাস। এটা হলো হাইপোথ্যালামাস। কারণ আপনি কি সমস্যা হচ্ছে? সমস্যা হলে আমাকে বলো, আমি আঁকাই দেবো। আচ্ছা, তাহলে আমি আসছি। হ্যাঁ, আঁকাই দিচ্ছি। আচ্ছা, এটা হলো কর্পোরা কর্ডি জিমি। এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। এটা হলো সেরেব্রাম। সেরেব্রাম, সেরেব্রাম আমরা ছোট মস্তিষ্ক। এটা হলো পন্স। আর এটা হলো মেডুলা অবলাঙ্কা। এমনি জানা যাচ্ছে যেটা রাখতে, এটা হলো টু জায়গাগুলোকে বলা হয় জাইরাস। বহুবচনে জাইরি হয়, জাইরাস।
বহুবচনে জায়গি হয়, আর নিচু জায়গা হলো সালকাস বা সালকি হয় বহুবচনে। হ্যাঁ, সালকাস, সালকাস, সালকি হয় বহুবচনে। এটারই আরেকটা নাম হলো ফিশার, কোনো কোনো ভাবে এটা ফিশার। সালকাসের অপর নাম হলো ফিশার। হ্যাঁ, আচ্ছা, কার আর্থে সমস্যা হচ্ছে বলো দেখি, কার আর্থে সমস্যা? ও উপরে যেটা দেখো নিচু ঢালু হয়ে আছে সেটার নাম হলো সালকাস বা ফিশার, আর যেটা উঁচু 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 জায়গা ওটার নাম জাইগাস। জাইগাস বহুবচনে জায়গি, বহুবচনে জায়গি। আচ্ছা, এটা তিনে তো একবার এত পর্যন্ত করে তাহলে বুঝতে পারবে। পাঁচশো টাকা এই জায়গাটা সেবার বন্ধ করে দিলেন। কানেকশন যে এটা তো ইউনিটের মধ্যে সুষমার কারণে মধ্যে ঢুকে তাহলে তো গোটাটা প্যারালাইজড হয়ে যাবে। সেটা বন্ধ হবে, তাছাড়া ওই সেটা হবে হয়নি যে তা না, আর এটা কোনো রকম কাজ হবে সেই সমস্যা। এই জায়গাটাতে এখান থেকে নিয়ে ওই পাশে আরেকটু বড় তৈরি হয়, আর এটা এটা এখানে সে আবার নিচু হয়ে গেছে সমান করে। এই জায়গাটা পাঁচ কোথায় গেল ভাই? কোন সব কোন ও একটা আকার হয়ে গেছে বেশি, তাহলে তো সেই এর মতো হয়ে গেল। মনে আছে ওই যে বলেছিলাম পদ পদ কাকে বলে, পদ বলে, আচ্ছা আচ্ছা হ্যাঁ। আর এখানে ভুল করে প্রিন্টিং মিস্টেকে এখানে একটা আকার হয়ে গেছে। এই ক্লাস 7 এর পরীক্ষায় সত্যিকার তাই উত্তর কি দিয়ে স্যার? উত্তরটা কি বলে? উত্তর তো এখন মনে করো সবাই বলছে যে মানে সবাই দিকে হাসাহাসি করতে, স্যাররা তখন বলে দিলে এটা সংশোধন হবে, এটা আসলে পদ হবে, এটা মিস্টেক। তো একটা ছাত্র আবার ওই সময় শুনিনি, তো এক দেড় ঘন্টা পরে ও তখন এটা দেখে স্যারকে জিজ্ঞাসা করছে যে স্যার এইটা কি হবে এই সেই। তো স্যারের আর মনে নাই যে ও যে শুনিনি। হ্যাঁ, তো স্যার বলছে যে সারা বছর লেখাপড়া নাই, পরীক্ষার সময় এসে গেল এই জিজ্ঞাসা করা যা আছে তাই লেখ, তাহলে ধমক দেয় তাই বলছে। তো আমার চিন্তা করতে যা আছে তাই লিখতে হবে, তখন ও সুন্দর করে লিখতে শুরু করছে। হ্যাঁ, ও লিখছে এইভাবে করে যে এর সংজ্ঞা, এর সংজ্ঞা লিখছে যে আমাদের খাবার টাবার খাই, খাবার হজমের সময় অনেক সময় অ্যাসিডিটি হয়ে আমাদের যে মলদারিতে যে শব্দ বের হয় ওটাকে কয়কার রক্ত হয়। তখন তারপর লিখে এটা 3 প্রকারের হয়, এটা 3 প্রকার হয়, একটা বিকট শব্দযুক্ত, তো বলছে যে এটাতে সাধারণত বন্ধ থাকে, আর একটা লিখছে যে মধ্যম শব্দযুক্ত, এটাতে বন্ধ থাকতে পারে নাও থাকতে পারে, আর একটা লিখছে ঠুস, এইভাবে করে লিখতে পরে স্যার ফুল মার্ক দিয়েছিল, ফুল মার্ক দিয়েছিল, ঠিক লিখছে, কোশ্চেন অনুযায়ী ঠিক লিখছে। আচ্ছা, তাহলে এখন একটু দেখো, হ্যাঁ এখন আমরা একটু বুঝি বিষয়টা যে আমরা তো জানি আমাদের ব্রেনের দুইটা পার্ট আছে, যে দুই পার্ট এরকম ভাবে থাকে যে ধরো এইভাবে যদি দেখাই এই জিনিসটাকে, আমরা যদি এটা সামনের দিক থেকে দেখতাম তাহলে এরকম দেখবো যে এরকম একটা শক্ত অংশ দিয়ে ব্রেনের দুইটা অংশ এরকম আলাদা করা থাকে। হ্যাঁ, দুইটা অংশ এরকম আলাদা করা থাকে। এই যে শক্ত অংশ যেটা, এটাই কিন্তু আসলে এই কর্পাস ক্যালোসাম। হ্যাঁ, এই দুইটা পার্ট আলাদা করে দিয়ে রাখা আছে, কারণ আমাদের তো সবকিছুই দুইটা দুইটা করে থাকে, তো তাই না? তো এই জন্য বলা হয় আমাদের ডান মস্তিষ্ক বাম দিককে কন্ট্রোল করে, বাম ফ্লোর এরকম তো ক্রস ভাবে কন্ট্রোল করে আর কি। তো এটা হচ্ছে যে যেমন ধরো আমাদের হচ্ছে যে আমরা যখন কোনো কিছু দেখি তখন তো আসলে প্রতিবিম্বটা তো উল্টা ভাবে আসে, ওটাকে আবার সোজা করে, সেরকম ব্যাপার স্যাপার ঘটে। আমাদের যে রিয়াকশন গুলো বাইরে থেকে আসছে সেটা তো উল্টা ভাবে আসছে, তাহলে ওই সোজা হয়ে যাচ্ছে আর কি, ব্যাপারটা এরকম কিছু যে ডান বাম দিকে করলে ওটা আসলে ডান ডান দিকেই করা হচ্ছে, বাম বাম দিকে করলে ওটা বাম বাম দিকে, কারণ প্রতিক্রিয়াটা যখন ঢুকছে তখন আবার এটা উল্টা ভাবে হয়তো প্রতিক্রিয়া ঢুকছে। আমরা কিছু দেখলে বাঘ দেখতেছি,
তখন তো উল্টা উল্টা হয়ে যাচ্ছে সব কিছু, তখন ব্রেনও উল্টা দিক থেকে সিগন্যাল দিচ্ছে। তো তাহলে এই যে দুইটা অংশ আছে, এই দুইটা অংশের মাঝে যে বিভেদক যে পর্দার মতো গঠন, ওইটাই তো কাজ করেছেন, ওইটা হচ্ছে মূলত দুইটা অংশকে আলাদা করে রাখে ব্রেনে। তো এখন বলা হচ্ছে যে এই ব্রেনের মধ্যে যে উঁচু নিচু জায়গাগুলো থাকে, তো এই উঁচু নিচু জায়গার মধ্যে উঁচু জায়গাগুলোকে বলা হয় জাইরাস। এর বাংলা অর্থ কিন্তু উঁচু অংশ। জাইরাসের বাংলা অর্থ হলো উঁচু অংশ, এর বাংলা অর্থ হলো উঁচু অংশ, এর বাংলা অর্থ হলো উঁচু অংশ। আর সালকাসের বাংলা অর্থ আসলে নিচু অংশ, কিন্তু ফিশার নামকরণটা কেন হলো? সালকাসের বাংলা অর্থ নিচু অংশ, না ফিশার বিজ্ঞানের নাম না। ফিশার নামকরণ হচ্ছে এই কারণে যে মাছ যেহেতু পুকুরে থাকে, আর পুকুর তো গর্ত, পুকুর মানে গর্ত, তাহলে মাছ তো গর্তের মধ্যে থাকে, এই অর্থে এটাকে ফিশার বলা হচ্ছে, এই অর্থে এটাকে ফিশার বলা হচ্ছে। হ্যাঁ, নিচু জায়গায় তো মাছ থাকে, গর্তের মধ্যে পানি থাকে, সেখানে মাছ থাকে, এই জন্য এর নাম হলো ফিশার। হ্যাঁ, তো এখন বলা হচ্ছে মস্তিষ্কের হলো যে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। তবে আমরা কিন্তু এটা তো উচ্চাতে আছে, তাহলে সেই হিসাবে আমরা কিন্তু এরকম বলছি না যে উচ্চ মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ নিচু মস্তিষ্ক, এভাবে বলছে না। এর কারণটাই হলো পৃথিবীতে সকল প্রাণীর মস্তিষ্ক, এটাকে তুমি এরকম করে দাও, তাহলে এই জিনিসটা কিন্তু সামনে থাকবে, সামনে থাকবে না, ঘোরায় দিলে বা আমরা যদি এইভাবে দাঁড়াই, তাহলে ব্রেন কি এটা তো সামনেই হচ্ছে, তাই না? এটা সামনে না, তারপরে মাঝে, তারপরে পিছনের দিকে চলে গেল, এটা কি পিছন দিকে, তাই না? তো ওই জন্যই এটাকে সব প্রাণীর সাপেক্ষে এটাকে আর যে উচ্চ মস্তিষ্ক ভেবে না বলে অগ্র মানে সামনে থাকে, তাহলে সম্মুখ মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে মধ্য মস্তিষ্ক দুই মস্তিষ্কের মধ্যে কানেকশন করছে আর কি। তো এইভাবে তিনটা অংশে ভাগ করা হয়েছে, তিনটা অংশে ভাগ করা হয়েছে। প্রথমে কিন্তু আসলে যে সুষমন্ন যে স্নায়ুগুলা, সুষমন্ন যে স্নায়ুগুলা, এরাই কিন্তু ভাঁজ ভাঁজ হয়ে ব্রেন তৈরি করছে। এই জন্য ব্রেনের মধ্যে কিন্তু অনেক ভাঁজ আছে, পাট পাট করা, এবং হচ্ছে যে যখন হ্যাঁ টিউব থেকে, নিউরাল টিউব, তো ওই টিউবটাই সামনের দিকে এসে ভাঁজ হয়ে গেছে, ভাঁজ হয়ে ব্রেন হয়েছে আর কি। তো এই জন্য অপারেশন করার সময় গোটা ভাঁজ খুলে ফেলে, ধরো এই এখান থেকে ফ্রন্টাল এটা যখন খুলে ফেলে, তো তখন ব্রেন বের করে ফেলে, ব্রেনে যে অনেক ভাঁজ আছে না, ভাঁজ পাট পাট করে খুলে ব্রেন বাইরে বের করে নিয়ে আসে একটা ট্রে। হ্যাঁ, পাঁচটা, ওটাকে লোব বলা হচ্ছে, হ্যাঁ ফ্রন্টাল লোব এরকম। তো ওই ভাঁজগুলো, তোমার ভাঁজগুলোর মধ্যে টিউমার হয়েছে, ওই ভাঁজ খুলে তারপরে ওই টিউমার কেটে অপারেশন করা হয়। এটা অনেক তো জটিল জিনিস, একটু ভুল হলেই মানুষ মারা যাবে। আর পদার্থের উপরে ইঞ্জিনিয়ারিং করলে ওটা কিন্তু কোনো সমস্যা নাই, একবার ভুল হলো আবার চেষ্টা করা যায়, তাই কি না? একটু মানে হচ্ছে যদি রক্ত জালকের কিছু হয় তাহলে তো সমস্যা হবে, তাহলেই শেষ। তার মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি যে মানুষ নিয়ে ইঞ্জিনিয়ারিং করা এটা খুবই কঠিন। এরাই সবথেকে বড় ইঞ্জিনিয়ারিং, যারা হলো নিউরো সার্জন, তাদের থেকে বড় ইঞ্জিনিয়ার পৃথিবীতে আর নাই, কারণ সুযোগ নাই, কিন্তু একবারই সুযোগ, ভুল করলে ওই মানুষটা মারা গেল। আর পদার্থ নিয়ে গবেষণা করতে একবার ভুল হচ্ছে, আবার করছে, আবার ভুল হচ্ছে, আবার কোনো ঝামেলা আছে? ফিরে আসবে না এরকম তো না, আবার চেষ্টা করছে এই সেই, কিন্তু হলো এইটার যদি একটু ভুল হয় তো শেষ। এই জন্যই কিন্তু রেটটাও বেশি। এই যারা নিউরো সার্জন হয়, একটা অপারেশন করলে ওর মানে ওই ডাক্তার ভিজিট দিবে হলো 5 লাখ টাকা, একটা অপারেশন করলে ডাক্তারের ভিজিট হলো 5 লাখ। আর ওষুধ বা অন্যান্য খরচ তো ওটা আছেই, শুধু ভিজিট নিবে, ওর পকেটে ইনকাম হবে 5 লাখ টাকা এত। এবং যারা এগুলো নিউরো সার্জন করে, তারা দেখা যায় প্রতিদিন 10-12টা করে অপারেশন করে, ক্রিটিক্যাল। হ্যাঁ, তো ওই জন্য এত টাকা নেই। তো দেখা যাচ্ছে যে দিনেই কোটি টাকা ইনকাম করে যাচ্ছে, প্রায় কোটি টাকা দিনেই চলে আসছে, মাসে 30 কোটি টাকা। আর তো ধরো যে ওই ওষুধ পানির ডায়াগনোসিস সেন্টারে পাঠাচ্ছে, পরীক্ষা নিরীক্ষা এগুলো তো আছেই সবকিছু দিয়ে। তো একমাত্র আসলে বড় ডাক্তাররাই যত বড় লোক হতে পারে, অন্য বিষয়ে হালাল ভাবে এত বড় লোক হওয়ার সুযোগ নাই, হালাল ভাবে আর কি, তাই না? হালাল ভাবে। এখন তুমি বলতে পারো মন্ত্রীরাও অনেক বড় লোক, ওরা তো দুর্নীতি করে, কারণ আসলে তো মন্ত্রীদের অত বেতন নাই, দুর্নীতি করে বড়, তাই না? এই আর কি, কিন্তু হালাল ভাবে ডাক্তাররাই অনেক বড় লোক হতে পারে। আচ্ছা, তাহলে হচ্ছে
যে এই পর্যন্ত এটা ধরো কর্পাস ক্যালোসাম, হ্যাঁ, এই পর্যন্ত ওরা হলো এরকম ভাবে এই কর্পাস ক্যালোসাম দিয়ে এভাবে আটকানো থাকে, এইভাবে কর্পাস ক্যালোসাম দিয়ে এভাবে আটকানো, এই যে কালো কলমটা এটা কর্পাস ক্যালোসাম, এই পর্যন্ত আটকানো। তো কর্পাস ক্যালোসাম নাম কেন হলো? কর্পাস মানে হলো যে দেহ বোঝায়, হ্যাঁ, আর ক্যালোসাম মানে হলো শক্ত, শক্ত দেহ, এটা বেশ শক্ত হয়। এখানে নিউরোগ্লিয়া খুব ঘনভাবে থাকে, এই জায়গাটা নিউরোগ্লিয়া প্রচন্ড রকমের খুব কাছাকাছি খুব নিরেট ভাবে থাকে, এই জন্য এর নাম হলো ক্যালোসাম। ক্যালোসাম মানে শক্ত দেহ, কর্পাস মানে দেহ, মানে কি শক্ত দেহ, শক্ত দেহ দিয়ে আটকানো থাকে এই সেরেব্রামটা। তো সেরেব্রাম মানে তো আসলে মস্তিষ্ক, এবং এটা উপরের দিকে আছে এবং অনেক বড়, তাই এটাকে গুরু মস্তিষ্ক বাংলায় বলা হয়, গুরু মস্তিষ্ক, তাই না? এই আচ্ছা, তারপরে দেখো যে অগ্র মস্তিষ্কের মধ্যেই কিন্তু পাঁচটা জিনিস আছে, এটা যেমন আছে না, এটাও আছে, এটা থ্যালামাস আছে, হাইপোথ্যালামাস, পিটুইটারি আছে, পাঁচটা জিনিস। এমন পরীক্ষা এইভাবে আসে, নিম্নে কোনটি অগ্র মস্তিষ্কের অংশ নয়, বা নিম্নে কোনটি অগ্র মস্তিষ্ক, হ্যাঁ, তাহলে তো এই পাঁচটা তুমি মুখস্থ করবা, তাহলে হয়ে গেল এই পাঁচটা হলো অগ্র মস্তিষ্কের মধ্যে পড়ে। এখন এইখানে মধ্য মস্তিষ্ক খুব ছোট্ট জায়গা, এটাকে বলা হয় কর্পোরা, কোয়াড্রিজেমিনা। কেন? কর্পোরা মানে তো দেহ, কোয়াড্রিজেমিনা মানে হলো চারটা গুচ্ছ, চারটা গুচ্ছ দিয়ে গঠিত। এখানে চারটা গুচ্ছ আছে, নিউরনের আলাদা আলাদা চারটা গুচ্ছ আছে, এই জন্য কোয়াডা, কোয়াডা মানে চার, কোয়াডা মানে চার, চারটা গুচ্ছযুক্ত দেহ, চার গুচ্ছযুক্ত দেহ, চার গুচ্ছযুক্ত দেহ, এটাই হলো কর্পোরা কোয়াড্রিজেমিনা। তো এখন দেখো যে এই জায়গার পশ্চাৎ মস্তিষ্ক, যেটা আমরা সেরেবেলাম বলি না, সেরেবেলাম পশ্চাৎ মস্তিষ্কে কি কি আছে? পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে, হ্যাঁ, এই যে পন্স আছে, সেরেবেলাম আছে, মেডুলা অবলঙ্গটা আছে, এটা হলো পশ্চাৎ মস্তিষ্কের অংশ। এখন পশ্চাৎ মস্তিষ্কের কিন্তু অংশকে আবার রোম্বাস বলা হয়, যে এখানে দেখো আছে ওই যে হ্যাঁ রম্বেনসেফালন, একটা হলো মেসেনসেফালন, আর একটা হলো পোসেনসেফালন, আছে না? ওই যে অগ্র মস্তিষ্কের, হ্যাঁ, প্রথমে দেখো, এটা একটু ইংরেজিটা মনে রাখতে হবে। দেখো প্রথমে আছে অগ্র মস্তিষ্ক বা প্রোসেনসেফালন, মধ্য মস্তিষ্ক বা মেসেনসেফালন, আর একটা হলো রম্বেনসেফালন। বলো তো অনুমান করে রম্বেন নামকরণটা কেন হলো, অনুমান করে? হ্যাঁ, রম্বেন নামকরণটা হওয়ার পিছনে কারণ কি হতে পারে? রম্বেন নামকরণটা হওয়ার পিছনে কি কারণ হতে পারে বলো তো? হ্যাঁ, অগ্র মস্তিষ্ক বলে দিলে তখন মনে হবে যে বলে দিলে তখন সোজা রম্বস থেকে আসছে। রম্বস স্যার বললাম রম্বস, কিন্তু রম্বসের সাথে তো মিল পাচ্ছি না। দেখো যে এইটুকু জায়গাটা কি, হ্যাঁ, এইটুকু জায়গা কি মানে চারটা বাহুই সমান হবে, হ্যাঁ, যে মানে এমন একটা চতুর্ভুজ যার চারটা বাহু কি সমান, এটাই তো রম্বস, তাই না? তো এখানে আসলে এরকম একটা গঠন পাওয়া যায়, সেজন্য এইটার নাম হলো এরকম পশ্চাৎ মস্তিষ্ক বা রম্বেনসেফালন হয়েছে। হ্যাঁ, তো তুমি কি বললা? পিটুইটারি গ্রন্থি কি পাচ্ছ না? চিন্তা করো না, এখানে নাই যন্ত্র খারাপ বই খারাপ। হ্যাঁ বলো। পিটুইটারি গ্রন্থি অগ্র মস্তিষ্কের মধ্যে নাই, কিন্তু পরে হচ্ছে ওই যে পরে দেয়া আছে, হ্যাঁ, এটা তোমার ইয়ের মধ্যে আছে, হ্যাঁ বলো। কিন্তু পিটুইটারি গ্রন্থি অগ্র মস্তিষ্কের মধ্যে পড়ে আর কি, হ্যাঁ, পিটুইটারি গ্রন্থি অগ্র মস্তিষ্কের মধ্যে পড়ে, মধ্য মস্তিষ্ক খুবই ছোট্ট এরিয়া। আচ্ছা, এখন দেখো এবার আমরা এটা সম্পর্কে তো মোটামুটি জানলাম, তাই না? যে আর কি আছে জানার ছবি। এখন হলো এখান থেকে পরীক্ষায় মেডিকেল অ্যাডমিশনে খুবই মানে গুরুত্বপূর্ণ, যে যেমন ধরো সেরেব্রামের কাজ কি, থ্যালামাসের কাজ কি, হাইপোথ্যালামাসের কাজ কি, মানে কোন কোন কাজগুলো নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ করে, এটা খুবই একটা মানে মেডিকেল অ্যাডমিশন প্রত্যেক বছরে এখান থেকে কোশ্চেন হয়, কোনোবার বাদ দেয় না এই জায়গাটা, কারণ ব্রেন নিয়ে তো মানে পড়াশোনা, তো একসময় মেডিকেলে পড়তেই হবে। তো না, এমবিবিএস এ তো সব ধরনের জ্ঞানই অর্জন করতে হয়, তারপরে ধরো স্পেশাল ভাবে আলাদা হয়ে যায়। তো কি হবা সেটা পরে আর কি, আগে এমবিবিএস করে তারপরে পরে যার যেটা ভালো লাগে সে সেটাতে যায়। কেউ হার্ট স্পেশালিস্ট হয়, তাই না? কেউ হচ্ছে ওটাই ভালো, কার্ডিয়াক সার্জারি হয়। কেউ পাগলেরও ডাক্তার হওয়ার শখ হয়, পাগলের ডাক্তার, হ্যাঁ এরকম হয়। তো তোমার হচ্ছে এক একজন এক একটা যার যেটা, কেউ শিশু বিশেষজ্ঞ হয়, তাই না? তো
আবার হচ্ছে কেউ কেউ গাইনি বিশেষজ্ঞ হয়, মনে করে রোগী বাংলাদেশের জনগণ খালি হতেই আছে অনেক রোগী পাওয়া যাবে, তাই কি না? সার্জন হলে বেশি সিজার তো করতে হচ্ছে, তো এই জন্য হচ্ছে যে হাসিনা নামে একজন ছিল খুব বিখ্যাত, অনেক ভালো ডাক্তার, অনেক ভালো ডাক্তার ছিল। তো এখনো তো বসেন, কিন্তু বয়স হয়ে গেছে। হ্যাঁ, বয়স হয়ে গেছে। মানে তোমার হচ্ছে যে প্রচুর রোগীর কথা আমার ওই মেয়ের তোমার ওনার কাছে হয়েছিল, তো মানে সবার সাথে কথাবার্তা বলে, মানে গম্ভীর না আর কি, হ্যাঁ, যে তোমার জুনিয়র বয়সের জুনিয়র হলে সরাসরি তুই করে বলে, মানে ভাবটা এমন যে আপনজনের মতো, হ্যাঁ, যে যে এই তোর নাম কি বা কি, তুই কোথায় চাকরি করছিস, এটা এরকম করে কথাবার্তা, মানে আপনত্ব ভাব দেখে আর কি। ওই কারণে রোগীরা আর কি বেশিরভাগ ডাক্তাররা তো খুব ইয়ে হয় না, মানে অ্যাগ্রেসিভ হয় না, কথা বলে, কথা কম বলে, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ডাক্তাররা বুঝতে পারছে যে আসলে ভালো ব্যবহার করা উচিত, এটা অনেকে বুঝছে, কিন্তু এখনো দেখা যায় কিছু কিছু ডাক্তার হয়তো অত মানে ইয়ে করে না, ভালো ব্যবহার করে না, কিন্তু আসলে কিন্তু রোগীর কিন্তু রোগ ভালো হয়ে যায় ডাক্তারের ভালো ব্যবহার। চাই ডাক্তার আমার কথা মনোযোগ দিয়ে শোনে। আমার এক দুলাভাই বলছে যে আমার ভাগনাকে নিয়ে গেছে, তখন বলছে যে ডাক্তারকে বলছে, আচ্ছা আমার ভাগনার কি সমস্যা হয়েছে, হ্যাঁ, ডাক্তার উত্তর বলছে কি, সেটা আপনাকে বলতে হবে কেন, এটা কোনো কথা? তো বলছে আমার ছেলে কি হয়েছে আমি এটা জানবো না। হ্যাঁ, তারপরে বলছে যে আরেক ডাক্তার কাছে কোমরের সমস্যা নিয়ে গেছে, তো বলছে কি কি সমস্যা এসে, ডাক্তার বলছে আচ্ছা আপনি এতক্ষণ ধরে বলে যাচ্ছেন, আমি কি আপনার কাছে এত কিছু শুনতে চাইছি, আপনি বলেই যাচ্ছেন, তাহলে বলবেন না তো টাকা দিয়ে ডাক্তারের কাছে দেখাতে আসছে, কিন্তু চাইবে ডাক্তার আমার কথা মনোযোগ সহকারে শোনো। তো কিন্তু মনে করে যে কিছু কিছু ডাক্তার মানে আসলে মনে করে যে অত কথা বলবো কেন, কিন্তু যত রোগীর সাথে কথা বলবে তত রোগী খুশি হয়ে আরো বেশি মানে আত্মীয়স্বজনও পাঠাবে, পাঠায় না অনেক সময়? হ্যাঁ, যে ডাক্তারকে দেখিয়েছি আমি, হ্যাঁ রেফারেন্স যে এই ডাক্তারের এত ভালো ব্যবহার, মানে কোনো রাগঝাড় নাই, কোনো ইয়ে নাই, একবারে আপনত্ব, ঠিক না, ফ্রি, খুবই ফ্রি, এরকম বলে না? তো এটা আসলে তোমাদেরও এটা মাথায় রাখতে হবে। তোমরা হচ্ছে যে ডাক্তার হলে বা যে পদেই চাকরি করো না কেন, আচার ব্যবহার যেন ভালো হয়, আচার ব্যবহার কখনো খারাপ করা যাবে না। ইন্ডিয়ার ডাক্তারগুলো অনেক ভালো, তারা অনেক আন্তরিক হয়। ওদের আবার একটু ব্যবসায়ী আছে, তো আমার স্টুডেন্টরা বলছে যে আমাদের স্টুডেন্টরা ওরা হচ্ছে তোমার মানে অনেক সময় ইন্ডিয়া যায়, তো বলছে ওদের হলো একটা ব্যবসার পলিসি আছে, বলা হচ্ছে যে কারণ ভারত মহাদেশ কিন্তু সবই একই রক্তের প্রবাহ, ওই জন্য মোটামুটি নেচার একই, কিন্তু হলো ওরা হচ্ছে ব্যবসার খাতিরে ওদেরকে বলা হয়েছে বিদেশি কেউ আসে তাদের সাথে তাকে খুবই গুরুত্ব দিবা এবং তাদের সাথে খুবই ভালো ব্যবহার করবা। ওরা আবার নিজের দেশের রোগীর সাথে কিন্তু ওরকমই করে, মানে নিজের দেশের রোগী মানে যারা ইন্ডিয়ান তাদের সাথে খারাপ ব্যবহার করে আমাদের মতোই নেচার, কিন্তু বিদেশিদেরকে ব্যবসা ধরার জন্য চিকিৎসা বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে ওরা, হ্যাঁ অনেক এগিয়ে। তার কারণ আছে, ওদের যে রোগী বেশি আসে তো ওদের ইনভেস্ট অনেক টাকা পয়সা হয়, একটা 15% সরকারকে দিতে হয়, এই কারণে অনেক ভালো ভালো ডাক্তারও তৈরি হচ্ছে। তো আমাদের দেশে ডাক্তারও তো অনেক ইংল্যান্ডে আছে, সিঙ্গাপুরে আছে, কেউ একটু ভালো হলে থাকে না তো দেশে। হ্যাঁ, তো ওরাও আছে, মানে তোমার অনেকেই দেখা যায় বিএ পাস করেই চলে যাচ্ছে ইংল্যান্ডে, ওখানে অনেক দাম দেয়, মানে বাংলাদেশের মেডিকেল সায়েন্সের কিন্তু মূল্য আছে 22তম গোটা বিশ্বের মধ্যে দাম আছে, আর ইঞ্জিনিয়ারিং এ 5000তম। এই ইঞ্জিনিয়ারিং পাস করে তুমি বিদেশে গেলে তোমার কোনো দাম নাই, খুবই খারাপ অবস্থা। মেডিকেল সায়েন্সে কিন্তু দাম আছে, ওই জন্য যে এই দিকে ঢোকারই বেশি চেষ্টা করতে হবে। সায়েন্স পড়ছো মানে কি, তুমি যদি অনার্সে কোনো সাবজেক্টে পড়ো তাহলে তোমার বাংলায় পড়া, ইতিহাসে পড়া আর ফিজিক্স কেমিস্ট্রি পড়া প্রায় সেম। কেন? কারণ তুমি ধরো বাংলায় পড়লা, হ্যাঁ, বা রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, এটা সেটা পড়লা, পড়ে টরে তুমি বিসিএস দিয়ে চাকরি পেলে তোমার যা বেতন, তুমি কষ্ট করে ফিজিক্স কেমিস্ট্রিতে পড়লা, বোটানিতে পড়লা, পড়ে তুমি বিসিতে একই বেতন। তো তাহলে আর্টস আর সায়েন্সের মধ্যে কোনো পার্থক্য থাকলো? বেতন তো সেমই, একই, তাই কি না? এক না? তাহলে সায়েন্স পড়ার মেন উদ্দেশ্যই থাকে মানুষের একটু যে একটু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার ব্যাপার একটু বেশি থাকে। যে বেশিরভাগ মা বাপের কিন্তু ইচ্ছা হয় যে আমার সন্তান ডাক্তার হোক, বেশিরভাগ মা বাপের ইচ্ছা থাকে, বেশিরভাগ আর কি, হ্যাঁ, তো এটা ইচ্ছা থাকে। তো তোমরা সেই ইচ্ছা পূরণ করার চেষ্টা করবা নাকি, ঠিক না? তোমাদের সেই অ্যাবিলিটি আছে, তোমরা সময় আছে, এখনো সময় আছে,
তোমরা যদি খুব সিরিয়াসলি পড়াশোনা করো, প্রতিদিন গড়ে 13-14 ঘন্টা পড়ো, তোমাকে ঢাকা মেডিকেল কেন মঙ্গল গ্রহে পড়তে চাইলে সেখানে চান্স হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওখানে পড়া যাবে না। ওখানে পড়া যাবে না। মঙ্গল গ্রহ সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়। হ্যাঁ হ্যাঁ, এলিয়েনের চিকিৎসা করি। এলিয়েনদের চিকিৎসা করবা, ওখানে বেতন বেশি। হ্যাঁ আরো অর্ডার দেবো। আবার চালু হয়ে যায়, এখান থেকে দিলে ওইখানে চলে যাচ্ছে। আচ্ছা দেখো এবার তো এটা মূল বিষয় জানলাম। এখন যেগুলো আর কি এমসিকিউর জন্য পড়বো, সেরেব্রাম সম্পর্কে। সেরেব্রাম সম্পর্কে সৃজনশীল হিসেবেও পড়তে হবে, শুধু সেরেব্রামের বর্ণনা সৃজনশীল হিসেবে আসে। হ্যাঁ, তো সেরেব্রাম থেকে যে এখানে দেখো যে 3 নম্বর লাইন, যে মস্তিষ্কের ওজনের 80%ই হলো সেরেব্রাম। আর সেরেব্রামের মধ্যে 2টা অংশ আগে আমরা জেনেছি, ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার, বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার। স্ফিয়ার মানে গোলক, স্ফিয়ার মানে গোলক। হ্যাঁ, তাহলে বা হেমি মানে অর্ধেক, মানে গোটা গোলকের অর্ধেক, গোটা গোলকের অর্ধেক, তাই এরকম নাম হয়েছে ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার, বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার। মানে কি, হেমি মানে অর্ধেক, হ্যাঁ, গোলকের অর্ধেক, মানে গোটা মস্তিষ্ক তো গোল, তাই না? তাহলে এটার অর্ধেক, এটা হলো ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার, মানে গোলকের অর্ধেক, এটা হলো গোলকের অর্ধেক। এইভাবে নাম হয়েছে ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার, বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার। তাহলে সেরেব্রাল মানে তো মস্তিষ্ক, তাহলে মস্তিষ্কের অর্ধেক, মস্তিষ্কের অর্ধেক। এই তাহলে 80%ই এটা মনে রাখবো। এরপরে কি দিয়ে যুক্ত থাকে, যে কর্পাস ক্যালোসাম। এরপরে দেখো যে সেরেব্রামের প্রাচীর 2টি স্তর দিয়ে গঠিত, বহিঃস্তর 3 সেন্টিমিটার পুরু এবং গ্রে ম্যাটার। গ্রে মানে তো ধূসর, তাই না? এটা তোমরা জানো, গ্রে মানে হলো ধূসর, ধূসর আর কি। আর এর নাম সেরেব্রাল কর্টেক্স। কর্টেক্স মানে প্রাচীর বোঝায়, হ্যাঁ, মস্তিষ্কের প্রাচীর, মানে বাইরের দিকটা একটু শক্ত হয়, এই জন্য এরকম কর্টেক্স নাম হয়েছে। এরপর হচ্ছে নিচের স্তরটি অর্থাৎ সেরেব্রাল অন্তঃস্তর হোয়াইট ম্যাটার। মনে রাখবা, হোয়াইট ম্যাটার হলো চর্বি জাতীয় উপাদান হয়, এই জন্য সাদাটে, এই জন্য সাদাটে। তো মস্তিষ্কের ক্ষেত্রে একরকম, আর সুষমনা কাণ্ডের ক্ষেত্রে একটু ভিন্ন, এটা একটু মাথায় রাখতে হবে। এটা মনে রাখা সহজ বুদ্ধি, যে নারিকেল যেমন, নারিকেলের বাইরের দিকটা ধূসর আর ভিতরেরটা কি সাদা না? তাহলে মাথাটাকে নারিকেলের সাথে তুলনা করবা, মনে করবা মাথাটা নারিকেল, তাহলে নারিকেল ফাটালে কি হবে, ভিতরে যে সাদা বাবা আর বাইরে হলো ধূসর। এটা মাথায় রাখলেই হবে। যেমন নারিকেলে কি যে চুল চুল মতো থাকে, আমাদের মাথায়ও চুল চুল আছে, নারিকেল চুল চুল আছে না, যে আঁশগুলা, তাই না? বাইরের দিকটা কি ধূসর, আর ভাঙলে পরে হচ্ছে যে তাই বলে নিজেরটা নিজে ভেঙে দেখো না, তাহলে এই হচ্ছে ব্যাপার, ঠিক না? এই আর কি। আল্লাহ যদি আমাদেরকে যন্ত্রপাতি দিয়ে বানাতো, মানে যন্ত্রপাতি আর কি, যেমন রোবট বানানো হচ্ছে, হ্যাঁ, যন্ত্রপাতি দিয়ে বানাতো, তাহলে এক হিসাবে সুবিধা ছিল। তোমার হচ্ছে যে কোথাও ধরো জায়গা কম, শোয়া যাচ্ছে না, তখন তুমি পাটা খুলে রেখে দিলাম, হাতটা খুলে রেখে এইটুক তো ওইটুক দিয়ে তুমি ঘুমায় থাকলে, তাই না? ঘুমায় থাকলাম, তারপরে আবার উঠলো, আবার পাটা স্ক্রু দিয়ে টাইট দিলা, টাইট দিয়ে 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 লাগালা, লাগা যাচ্ছে, তাই না? টাইট, হ্যাঁ, চিঠি মুভি ছাড়া একটা মুভি আছে, হ্যাঁ, কি হবে চিঠি মুভি সেরকম স্যার, আপনি এরকম বললেন না, এরকম তাই। ও যখন মানে লাস্টে মারা যায়, তখন হাত সব খুলে জাদুঘরে মিউজিয়ামে দিয়ে দেয়। ও হ্যাঁ, এটা দেখছি। তবে এটা জটিলতা আছে, এটা হলে কি হবে, মানে যার মনে করো পা নাই, সে অন্যের পা চুরি করে নিবে, যে তাই না, অন্যের পা চুরি করে দেবে। তোমার ধরো বসে আছো, তখন চিন্তা করবে স্যার পা তো বানানাই যাবে, আবার চুরি করবে কেন, তো বানিয়ে নিতে না, মানুষের একটা স্পেশাল ধরনের হবে, যেমন মানুষের পা তো তুমি বানাতে পারবে না, অনেক দাম স্পেশাল পা। তুমিও দেখা যাচ্ছে যে চিন্তা করলে পা ঝুলায় রাখার ঝামেলা, এখানে জায়গা আছে, তো তখন পা খুলে রেখে দিচ্ছি, আর রিমি মনে করে ভুল করে নিজেরটা না নিয়ে তহিরটা নিয়ে বলছে যে স্যার আমার পা বদল হয়ে গেছে, আমার এই এক পা একটু খাটো মনে হচ্ছে, এক পা একটু, কার সাথে বদলালো, তার কার সাথে বদলালো স্যার, তার ব্যাপার তহি বলছে আমার তো এক পা বড় মনে হচ্ছে, কি ঝামেলা না, হ্যাঁ, আবার চেঞ্জ করে দিই, যেমন স্যান্ডেল বদলা যায় নাকি,
মজাও হতো কিন্তু অনেক বিড়ম্বনা হতো না। হ্যাঁ তাহলে দেখো এটা মনে রাখা সহজ, যদি আমাদের গোটা মাথা নারিকেলের সাথে তুলনা করলে নারিকেলের ভিতরটা সাদা, তাহলে এটা মাথার ভিতরটা সাদা, বাইরের দিকটা তাহলে করটিনা, তাই না? করটির ভিতরের দিকে যে ব্রেন আছে সেটার বাইরের দিকটা গ্রে ম্যাটার ধূসর, আর ভিতরের দিকটা চর্বি টর্বি থাকে বেশি, মাইলিন জাতীয় জিনিস বেশি থাকে। হ্যাঁ, ওই জন্য ওটা হলো হোয়াইট, চর্বি তো একটু সাদাই হয়। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এরপরে বলছে সেরিব্রাল হোয়াইট ম্যাটার হলো এবং সেরিব্রাল মেডুলা নামে পরিচিত। ভিতরের দিকটা মেডুলা বলতে একটু সফট ধরনের হয়। হ্যাঁ, কর্টেক্স হলো শক্ত ধরনের হয়, মেডুলা বলতে একটু সফট, এরকম কিছুকে মেডুলা বলা হয় আর কি। হ্যাঁ, তাহলে এগুলো এমসিকিউর জন্য করতে হবে। এরপরে দেখো যে এই যে উঁচু ভাঁজকে কি বলে, এগুলা জ্ঞানগুলো কোশ্চিন, যে জাইরাস একবচন, এটা মনে রাখবা, সালকি, সালকাস। তাহলে এবার দেখো সেরিব্রামে 5টি লোব বা খণ্ডে বিভক্ত করা হয়েছে। একটা হলো ফ্রন্টাল, মানে কি যেটা ফ্রন্টে থাকে, তাই না, সেটা হলো ফ্রন্টাল। তাহলে ফ্রন্টাল লোবের কাজ হলো স্মৃতি, বুদ্ধি, চিন্তা, শিক্ষা, সৃজনশীলতা ইত্যাদি। তারপর হলো প্যারাইটাল হলো পদে মনে রাখতে পারো পঞ্চ ইন্দ্রিয় যে বিষয়গুলো, যেমন ধরো ব্যথা, স্পর্শ, উষ্ণতা, তাপ, এগুলো তো আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে প্রায় পড়ে। সাত কেন্দ্র এগুলো আর কি। আর টেম্পোরাল শ্রুতি কেন্দ্র, টেম্পোরাল হলো শ্রুতি কেন্দ্র, কারণ কি যে এই যে এখানে থাকে, যে এখানে থাকে, তাই না, এই জন্য আর কি। অক্সিপিটাল তো জানোই, পিছন দিকে, একবারে পিছনের দিকে। হ্যাঁ, দৃষ্টি কেন্দ্র ওখানে পিছন দিকে। মানে আমাদের তো আসলে যে চোখ যে আছে না, চোখের ভিতরে অনেক দূর পর্যন্ত 6টা হলো তোমার বেশি আছে, 6টা বেশি দিয়ে ভিতরের দিকে কানেকশন করা আছে, অনেক সামনে, পিছন দিকে অনেক কানেকশন, ওখানে তোমার দৃষ্টি কেন্দ্র করা, একবারে সামনে নাই আর কি। যে এইভাবে যদি খুব পিছিয়ে খুব জোরে আঘাত লাগে চোখে, হ্যাঁ, চোখ তোমার অন্ধ হয়ে যেতে পারে, চোখে তুমি দেখতে পাবে না। ওই জায়গায় যদি মার খেয়ে যায় আর কি, ওখানে যদি স্ট্রোক হয়, ধরো রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে, তাহলে তুমি দেখতে পাবে না, চোখ বন্ধ হয়ে যাবে। অনেকে আছে যে ওই হয় না, স্ট্রোক করে না, অন্ধ হয়ে যায়, সাময়িক অন্ধ হয়, পরে আবার ঠিক হয়, এরকম হয় অনেক সময়। আচ্ছা, তো লিম্বিক লোব নাম হয়েছে কেন? লিম্বিক মানে সীমানা, একবারে শেষের সীমানার দিকে অংশ, খণ্ডকের শেষের দিকের অংশ, এই জন্য লিম্বিক। সহজাত প্রবৃত্তি, খাদ্য গ্রহণ, রেচন, জনন। সহজাত প্রবৃত্তি যে খাদ্য গ্রহণ করবে, এটা তো সহজাত। রেচন বজ্র পদার্থ বের করা, জনন মানে প্রত্যেক প্রাণী বা প্রত্যেক জীবী তার বংশ বিস্তার করতে চায়, এটা সহজাত। এটা জন্মান্তরে এই সিস্টেম, তাই না? যে দেখবা মুরগির বাচ্চার যে মা, ও একটা নির্দিষ্ট বয়স হলে তখন কিন্তু ডিম পারলে ওখানে তাওয়া দেবে, মানে ও কে বললো যে তোমার মা হওয়া লাগবে, কিন্তু ওর মনের মধ্যে ফিলিংসটা চলে আসে, আমার মা হওয়ার শখ হয়েছে, আমার ছোট ছোট বাচ্চাটা আমাকে মা করে ডাকবে, আমার শুনতে ভালো লাগে, তো ও কিন্তু ঠিকই মনে করে বসে পড়বে, মানে ওর মধ্যে মা হওয়ার ইচ্ছা লাগবে আর কি মনের মধ্যে, এই জিনিসটা। তখন ও মনে করো যে অনেক কষ্ট দেখতো, ধরো চুপচাপ বসে থাকতে ডিমের মধ্যে, একবারে 2-3 দিন বসে থাকে, তারপরে যায় 2-3 দিন পরে ওরা অনেকখানি হাগু করে আবার এসে বসে, খাওয়া দাওয়ার মধ্যে খুব অনেক কষ্ট, কিন্তু তাও ওই মায়ের ডাক শোনার জন্য এই কাজ করে, মায়ের ডাক শুনবে, মা হওয়ার ইচ্ছা। হ্যাঁ, মনে করো যে আমাদের কাছে মুরগি ছিল তো দেখছি, হ্যাঁ, এখন মনে করো যে ডিম, আমি আবার ছোটবেলায় ডিম পছন্দ করতাম, দেশি মুরগি ডিম, তো ওই ডিম পেরেছে মনে করো লাস্টের দিকে পেরে এখন আর উঠবে না, ওখানে বসে আছে, মানে একটা ডিম আর দিবে না, উঠবে না, আমি নিতে যাচ্ছি, ঠকাচ্ছে আমাকে। হ্যাঁ, তো এখন মনে করো যে আমাকে যে মানে মানে বাচ্চা করার ইচ্ছা আমাদের নাই, ও আর উঠবে না, তা আমি মনে করো যে ধরে উঁচা করছি, এমন চিল্লাচ্ছে, আমার কি মনে হচ্ছে মুরগি বলছে মরে তো বাচ্চাত্ব করবো, হ্যাঁ, মানে মরে তো বাচ্চাত্ব করবো, আমাকে মা হতে দাও, এরকম একটা ভাব। আমার তাই মনে হচ্ছিল যে এটা বলছে মরে তো বাচ্চাত্ব করবো, আত্মাত্ম করবে। হ্যাঁ, হ্যাঁ, আমার মনে হলো যে এটাই বলছে আর কি, আত্মাত্ম করবে, মানে এখন গলায় ফাঁস দিবে, এরকম আর কি, মানে ওদের আর কি ইচ্ছা। তাহলে এগুলো হলো সহজাত প্রবৃত্তি, জন্ম থেকে জন্মান্তরে এই ইচ্ছা ওদের থাকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো গ্রে ম্যাটারে কি কি থাকে, এটা এমসিকিউর জন্য করবো। হোয়াইট ম্যাটারে কি কি থাকে, এটা এমসিকিউর জন্য করবো। সেরিব্রামের কাজ,
এই কাজগুলো আসলে মনে রাখার একটু ছন্দের মাধ্যমে মনে রাখতে পারলে ভালো। তো এটা আমি ছন্দ বানিয়েছি একটা, তোমরা তোমাদের মতো করে ছন্দ বানায় নিতে পারো আর কি। হ্যাঁ, কারণ আমার থেকেও বেশি ভালো ছন্দ তোমাদের হয়ে যেতে পারে। তো আমি যেটা বানাইছি সেটা হচ্ছে অনেক আগে বানানো, যদিও কারণ সুন্দর সুন্দর স্যার, সুন্দর হচ্ছে, কিন্তু এইটা আসলে ছন্দ বানানো বেশ কঠিন হয়েছে। তো এটা একটা বড় ছন্দ, যত বড় এটা তত বড়ই ছন্দ। চিন্তা করে দেখলাম, ইচ্ছা বুদ্ধি থাকলে, ইচ্ছা বুদ্ধি থাকলে, ইচ্ছা বুদ্ধি থাকলে কাজে লাগিয়ে, স্যার হ্যাঁ যখন স্যার গরু ছাগল লাগে তখন আমি স্যার এরকম বলে, হ্যাঁ আমি এরকম ছাগলের ইয়ে শুনেছি আর কি। আমি ছাগলের কি শুনিনি, বৃষ্টি হচ্ছে মনে করো, হ্যাঁ এখন বৃষ্টি হচ্ছে, তো ছাগল হচ্ছে যে প্রথমে যেটা বলছে আর কি, হ্যাঁ বৃষ্টি হচ্ছে, তো তখন হচ্ছে যে ছাগল বলছে যে দেখা যাক বলছে, মানে দেখা যাক কত কি হয়, মানে বৃষ্টি থামে কিনা। ছাগল বলছে মানে দেখা যাক তাই বলছে, বুঝছো? তারপরে যখন হচ্ছে যে যখন বৃষ্টি জোরে পড়ছে তখন ছাগল বলছে মানে বলছে ভিজে গেলাম, হ্যাঁ বুঝছে? তারপর মনে করো যে শেষে শেষে মনে করো হচ্ছে মানে নিয়ে যেতে হচ্ছে আর কি। এটা ছাগলেরটা শুনছি আর কি, শক্তি কাজে লাগিয়ে সহজেই ঐচ্ছিক পেশি কার্যকলাপ ও কথা নিয়ন্ত্রণ করা যায়। সহজেই ঐচ্ছিক পেশি তোমরা দেখো বৃষ্টির সময় ছাগলের এটাই বলে বেশি সার কার্যকলাপ আর কি বলে, কার্যকলাপ কার্যকলাপ ও কথা নিয়ন্ত্রণ করা যায়। চিন্তা চিন্তা করে দেখলাম কথা নিয়ন্ত্রণ করা যায়। চিন্তা এইটুকু মানে একটু বড়ই, কারণ এটা তো আসো এত বড়। তো মনে করো যে আমি চিন্তা করলাম, যে আমি চিন্তা করে দেখলাম যে ইচ্ছা বুদ্ধি থাকলে, যদি কারো ইচ্ছা বুদ্ধি থাকে তাহলে উদ্ভাবনী শক্তি, নিজের ভিতরে যে উৎপাদনমূলক শক্তি, সেটা কাজে লাগিয়ে সহজেই ঐচ্ছিক পেশি কার্যকলাপ ও কথা মানে বাক শক্তি, হ্যাঁ কথা নিয়ন্ত্রণ করা যায়। কথা মানে বাক শক্তি, কথা মানে বাক শক্তি। দেখো এখন মিলবে যে সেরেব্রামের যে কাজের মধ্যে আছে যে এই যে তিনটা বুদ্ধি, ইচ্ছা শক্তি, উদ্ভাবনী শক্তি প্রভৃতি উন্নত মানসিক বোধের নিয়ন্ত্রণ। তারপরে হলো যে কাজে লেগে ঐচ্ছিক পেশি কার্যকলাপ ও কথা। ঐচ্ছিক পেশি যে আছে, ঐচ্ছিক পেশি যাবে যে দেহের সব ঐচ্ছিক পেশি কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, এবং বাক শক্তি যে কথা নিয়ন্ত্রণ করা যায়, বাক শক্তিকে নিয়ন্ত্রণ করে। আর সহজেই হলো সহজাত প্রবৃত্তি। সহজেই আছে না, সহজেই হলো সহজাত প্রবৃত্তি, সহজাত প্রবৃত্তি। আর হচ্ছে আর মনে রাখতে পারো, সহজাত প্রবৃত্তি ছাড়া সহজে দন্তের যেহেতু আছে, সংবিত অঙ্গ থেকে আসা অনুভূতি, গ্রহণ ও বিশ্লেষণ। সহজাত দিয়ে দুইটা, সহজাত প্রবৃত্তি আর সংবিত অঙ্গ থেকে আসা, এই তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে আগামী দিন অন্যগুলা ছন্দগুলা বলে দেবো মনে রাখার জন্য। তোমরা পারলে এটা একটু রিডিং দিয়ে আসো, এর মধ্যে না বোঝার কি কি আছে, তাহলে আজকে এই পর্যন্ত। কিন্তু আমার এই
ভিডিওতে আবার ইন্ডিয়ার মানুষও দেখে, তো বললো যে ছাগল মুরগি সবকিছুই বলছে নাকি ক্লাসে। ভাইরাল হয়ে গেছে